অষ্টম শ্রেণী কৃষি শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব এই যে প্রথম অধ্যায় কৃষি শিক্ষার প্রথম অধ্যায়। এই যে প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট। তো এই প্রথম অধ্যায় পুরো চ্যাপ্টারটি আজকে সমাধান করব এই ভিডিওতে। তো প্রথমে আছে এই পৃষ্ঠাটি, এই পৃষ্ঠা নাম্বার হচ্ছে 3, ঠিক আছে। 3 পৃষ্ঠার পরে আমরা সমাধান করব পরবর্তী পৃষ্ঠা 5, তারপরে সমাধান করব পরবর্তী পৃষ্ঠা 8। মানে পুরো প্রথম অধ্যায়টি একটি ভিডিওতে সমাধান করব। তারপরে সমাধান করব 10 পৃষ্ঠা সমাধানের পর সমাধান করব 12 পৃষ্ঠা। তারপরে চলে যাব এই যে টিক চিহ্ন 13 পৃষ্ঠায়, তারপরে সৃজনশীল প্রশ্ন, ঠিক আছে। তো সবগুলো সমাধান করব একটি ভিডিওতে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা সমাধান করব প্রথম পেজ দিয়ে। তো প্রথম পেজে কি আছে আমরা দেখি। এই যে প্রথমেই আছে এই পৃষ্ঠাটি, এই পৃষ্ঠা হচ্ছে 3, ঠিক আছে। তো 3 পৃষ্ঠায় এই যে এখানে আছে, এখানে বলেছে এই যে এখানে বলেছে শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে একজন কৃষি বিজ্ঞানী ও তার অবদান সম্পর্কে আলোচনা করে পোস্টারে লিখবে এবং উপস্থাপন করবে। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। তো এই ছিল উত্তর, এই হচ্ছে প্রশ্নটি, আর উত্তর হচ্ছে এখান থেকে। এই যে এই কাজটি দলগত প্রকল্পে, এখানে শিক্ষার্থী দলগতভাবে কাজ করবে। কৃষি বিজ্ঞানী নির্বাচন, প্রথমে শিক্ষার্থীরা বিভিন্ন কৃষি বিজ্ঞানীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করবে এবং তাদের মধ্য থেকে একজন কৃষি বিজ্ঞানীকে নির্বাচন করবে যার অবদান সম্পর্কে এম.এস. স্বামীনাথন, নরম্যান বোরল্যাগ বা অন্য কোনো স্থানীয় কৃষি বিজ্ঞানীকে বেছে নিতে হবে। তারপরে 2 নম্বরে বলেছে অবদান সম্পর্কে আলোচনা, নির্বাচিত কৃষি বিজ্ঞানী জীবন ও কর্ম, বিশেষ করে কৃষিখাতে তার গুরুত্বপূর্ণ অবদানগুলো নিয়ে দলগতভাবে আলোচনা করবে। তার গবেষণা, উদ্ভাবন এবং কৃষিক্ষেত্রে এর প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করবে। তারপরে আমরা নেক্সটে চলে যাব। এই যে নেক্সটে বলেছে পোস্টার তৈরি, ওই যে ওখানে প্রশ্নে বলেছিল সেটি, পোস্টার তৈরি। আলোচনার ভিত্তিতে সংগৃহীত তথ্যগুলো ব্যবহার করে একটি পোস্টার তৈরি করবে। পোস্টারে কৃষি বিজ্ঞানীর ছবি, তার প্রধান অবদান, গুরুত্বপূর্ণ আবিষ্কার বা গবেষণা এবং কৃষিক্ষেত্রে তার কাজের গুরুত্ব তুলে ধরা হবে। পোস্টারটি যেমন তথ্যবহুল এবং দৃষ্টিনন্দন হয়ে সেদিকে খেয়াল রাখতে হবে। 2 নম্বর উপস্থাপন করার কথা বলা হয়েছে সেটি। পোস্টারটিতে তৈরি হয়ে গেলে শিক্ষার্থীরা তাদের কাজটি শ্রেণীকক্ষে বা একটি নির্ধারিত স্থানে উপস্থাপন করবে। উপস্থাপনার সময় তারা নির্বাচিত কৃষি বিজ্ঞানী এবং তার অবদান সম্পর্কে ব্যাখ্যা করবে এবং সহপাঠীদের প্রশ্নের উত্তর দিবে। তো আমাদের উত্তরটি কমপ্লিট। এখন আমরা আবার আমাদের হোম পেজে ফিরে যাব। তো আমাদের এই পৃষ্ঠা কমপ্লিট। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট পেজে দেখা যাক কি আছে। এই যে নেক্সট পৃষ্ঠা হচ্ছে 5। তো 5 পৃষ্ঠায় দেখো একটি প্রশ্নে কি বলা হয়েছে। এখানে এই প্রশ্নে বলা হয়েছে শিক্ষার্থীরা অভিনয়ের মাধ্যমে কৃষির আধুনিকায়ন আমাদের জীবনধারায় কি পরিবর্তন এনেছে তা ব্যাখ্যা করবে, ঠিক আছে। তো আমরা চলে উত্তরটি দেখে নিই। তো আমরা আমাদের উত্তরে চলে এসেছি। এই যে দেখো প্রশ্নটি ছিল যে কৃষির আধুনিকায়ন আমাদের জীবনে ব্যাপক পরিবর্তন এনেছে, নিচে কিছু প্রধান পরিবর্তন উল্লেখ করা হলো। এই হচ্ছে উত্তর। এই যে দেখো খাদ্যের উৎপাদন বৃদ্ধি, এই যে আধুনিকায়ন কৃষির ফলে উন্নত বীজ, সার, কীটনাশক এবং সেচ ব্যবস্থার মাধ্যমে খাদ্য উৎপাদন অনেক বেড়েছে যা খাদ্যের সহজলভ্যতা নিশ্চিত করবে। তারপরে দেখো এখানে 2 নম্বরে বলেছে জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, কৃষকদের আয় বৃদ্ধি পেয়েছে, ফলে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, এতে তারা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক সুবিধা পেতে সক্ষম হয়েছে। তারপরে 3 নম্বরে বলেছে কর্মসংস্থানের সুযোগ, কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার নতুন ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে, যেমন কৃষি প্রকৌশলী ও কৃষি বিজ্ঞানী, কৃষি প্রযুক্তিবিদ ইত্যাদি। তারপর দেখো 4 নম্বরে বলেছে প্রযুক্তিগত অগ্রগতি, কৃষিতে আধুনিকায়ন যন্ত্রপাতির ব্যবহার কৃষিকাজে সহজ ও দ্রুত করেছে, যেমন ট্রাক্টর,
হারভেস্টার, ড্রোন ইত্যাদি। তারপর নেক্সট দেখো বলেছে 5 নম্বরে, এখানে 4 নাম্বার পর্যন্ত ছিল এবং 5 নাম্বার এখানে বলেছে এই যে বলেছে শহরায়ন ও জীবনযাত্রার পরিবর্তন। কৃষিতে কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে কম সংখ্যক মানুষ কৃষিকাজে নিযুক্ত থেকে বেশি উৎপাদন করতে পারছে, যা গ্রামীণ জনসংখ্যাকে শহরাঞ্চলেও স্থানান্তরিত হতে উৎসাহিত করেছে এবং শহুরে জীবনযাত্রার প্রসারে ভূমিকা রেখেছে। 2 নম্বরে পরিবেশগত প্রভাব। আধুনিক কৃষি কিছু পরিবেশগত প্রভাব রয়েছে, যেমন রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারে মাটির উর্বরতা হ্রাস করতে পারে বা ভূগর্ভস্থ পানি দূষিত করতে পারে, যার ফলে পরিবেশের সচেতনতার বৃদ্ধি পেয়েছে এবং টেকসই কৃষির ধারণার গুরুত্ব পাচ্ছে। তারপরে এই পরিবর্তনগুলো অভিনয়ের মাধ্যমে তুলে ধরতে শিক্ষার্থীরা কৃষির বিভিন্ন ধাপসমূহ আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রদর্শন করতে পারবে, যেমন সচেতন কৃষি পদ্ধতির সাথে আধুনিক কৃষি পদ্ধতির তুলনা, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, উন্নত বীজ ও সারের প্রয়োগ, কৃষকের জীবনযাত্রার পরিবর্তন, পরিবেশগত দিকসমূহ। ঠিক আছে, তো এই ছিল উত্তর। আমরা আমাদের হোম পেজে চলে যাই। তো আমাদের কিন্তু এটি কমপ্লিট। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট পৃষ্ঠা। তো নেক্সট পৃষ্ঠাতে কি আছে দেখো, এই যে নেক্সট পৃষ্ঠাতে আছে 8 পৃষ্ঠায় আছে 2টি প্রশ্ন। এই যে 2টি প্রশ্ন আছে, 1 এবং 2। একে বলেছে শিক্ষার্থীরা একক কাজ হিসেবে বাংলাদেশের কৃষি অগ্রগতি সম্পর্কে একটি অনুচ্ছেদ খাতায় লিখবে এবং শ্রেণীতে উপস্থাপন করবে। 2 বলেছে কৃষি আধুনিকায়ন মানুষের জীবনযাত্রায় কীভাবে প্রভাব ফেলেছে তার একটি বর্ণনা লিখে শ্রেণীতে উপস্থাপন করবে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই ছিল উত্তর। এই যে বাংলাদেশের কৃষির অগ্রগতি সম্পর্কে অনুচ্ছেদ। ভূমিকা হবে বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। স্বাধীনতার পর থেকে কৃষি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সর্বাধিক রয়েছে, যা দেশের খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উন্নয়নের ক্ষেত্রসমূহ উচ্চ ফলনশীল জাতের ব্যবহার, ধান, গম, ভুট্টা, আলু ইত্যাদি ফসলের উচ্চ ফলনশীল জাতের উদ্ভাবন ও ব্যবহার ফলন বৃদ্ধিতে সহায়তা রয়েছে। তারপর আধুনিক কৃষি ও প্রযুক্তি প্রয়োগ, উন্নত সেচ ব্যবস্থা, সার ও কীটনাশকের ব্যবহার সঠিক ব্যবহার, আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার কৃষি আরও উৎপাদন করেছে। গবেষণা ও সম্প্রসারণ, কৃষি গবেষণা প্রতিষ্ঠান সমূহ নতুন প্রযুক্তি উদ্ভাবনে কাজ করেছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের কাছে এইসব প্রযুক্তি পৌঁছে দিচ্ছে। মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন, মৎস্য চাষ ও পশুপালনের আধুনিক পদ্ধতি প্রয়োগ বৃদ্ধি পাচ্ছে, যা আমিষের চাহিদা পূরণে সহায়ক। তারপরে দেখা যাক নেক্সটে বলেছে চ্যালেঞ্জ সম্ভাবনা, মানে ওই একটারই উত্তর কিন্তু এই যে চ্যালেঞ্জ সম্ভাবনা, তারপরে দ্বিতীয় উত্তর। তো চ্যালেঞ্জ সম্ভাবনায় কি বলেছে, এই যে জলবায়ু পরিবর্তনে কৃষি জমির হ্রাস, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি চ্যালেঞ্জ ও মোকাবেলা করে কৃষির টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। আধুনিক প্রযুক্তির আরও ব্যাপক ব্যবহার, কৃষকদের প্রশিক্ষণ এবং কৃষিভিত্তিক শিল্পের বিকাশে আরও মনোযোগ দিতে হবে। তারপরে দেখো এখানে 2 বলেছে কৃষির আধুনিক শিল্পায়ন কি মানুষের জীবনযাত্রার প্রভাব। তো এই যে খাদ্য নিরাপত্তা বৃদ্ধি, আধুনিক কৃষির ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে এবং পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করেছে। আর্থিক উন্নয়ন, কৃষকরা উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে অধিক ফসল উৎপাদন করেছে, আর্থিকভাবে লাভবান হয়েছে, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করেছে, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতি। ঠিক আছে, তো তোমরা এটি পড়ে নিও, আমি আর পড়লাম না, ভিডিওটি লং হবে। তারপরে এই যে দেখো ওটিডি অ্যান্সারের জীবনযাত্রার মান উন্নয়ন। হ্যাঁ, এই যে জীবনযাত্রার মান উন্নয়ন, তো জীবনযাত্রার মান উন্নয়নটিও তোমরা করে নিও। তো চলো আমরা আমাদের নেক্সট পেজে চলে যাই। তো আমাদের কিন্তু এই যে এটি কমপ্লিট। তো এটি কমপ্লিটের পরে আমরা চলে যাবো এখন নেক্সট পেজে। তো নেক্সট পেজে দেখো কি আছে, এই যে নেক্সট পেজে এটা হচ্ছে 10 পৃষ্ঠা। 10 পৃষ্ঠায় দেখো এখানে বলেছে শিক্ষার্থীরা, এই যে আমি মার্ক করে দিই, শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে বাংলাদেশের কৃষি অগ্রগতির সাথে অন্য একটি এশীয় দেশের কৃষির অগ্রগতির তুলনামূলক আলোচনা পোস্টার পেপারে চার্ট আকারে লিখবে এবং উপস্থাপন করবে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমরা উত্তরটি নিয়ে হাজির হয়েছি। এই যে দেশ নির্বাচন, ঠিক আছে,
এই যে উত্তর, তথ্য সংগ্রহ, তুলনামূলক বিশ্লেষণ, চার্ট তৈরি, উপস্থাপন। তো এখানে তথ্য সংগ্রহে এই এতটুকু অ্যান্সার তোমাদের দিতে হবে। তারপরে তুলনামূলক, এই যে, তো তোমরা এইখান থেকে এই পর্যন্ত উত্তরটি দিয়ে নিবে, ঠিক আছে। তারপরে দেখো আরও বলেছে নেক্সট, এটা হচ্ছে নেক্সট উত্তর। তো এটা হচ্ছে আমাদের ওইটা উত্তর। তো চলো আমরা আমাদের হোম পেজে ফিরে যাই, কারণ আমি ভিডিওটি করলাম না, ভিডিওটি অনেক মানে ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর পড়লাম না। তোমরা এই যে স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে, যার কারণে পড়লাম না। তো চলো আমরা আমাদের নেক্সট পেজে চলে যাই। তো আমাদের কিন্তু এটি কমপ্লিট। তারপর আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজ কত আছে, এই দেখো এখানে বলেছে বাংলাদেশের গ্রিন হাউসের ফসল, এই যে আমি মার্ক করে দিই, বাংলাদেশের গ্রিন হাউসে ফসল ফলানো কতটা যৌক্তিক ব্যাখ্যা করতে। চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমি উত্তরটি দেখিয়ে দিলাম। বাংলা, এই যে এই হচ্ছে প্রশ্ন, ঠিক আছে, আর এই হচ্ছে উত্তর। অফ সিজন ফসল উৎপাদন, হ্যাঁ, এই যে অফ সিজন ফসল উৎপাদন, এই যে এখান থেকে উত্তর হবে। তারপরে এখানে বলেছে গ্রিন হাউস, এই যে গ্রিন হাউস ব্যবহার করে অফ সিজনে বা প্রতিকূল আবহাওয়ায়, যেমন তীব্র শীত বা অতিরিক্ত বৃষ্টি, ফসল উৎপাদন করা সম্ভব, যা বাজারে উচ্চ মূল নিশ্চিত করে। তারপরে দুয়ে বলেছে উচ্চ মূল্যের ফসল চাষ, স্ট্রবেরি, ক্যাপসিকাম, কাঠটি, অর্কিড বা কিছু বিশেষ ধরনের সবজি ও ফুল যা বাংলাদেশের আবহাওয়ায় সহজ চাষ করা যায় না, সেগুলো গ্রিন হাউসে সফলভাবে চাষ করা যেতে পারে। তিনি বলেছে রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণ, গ্রিন হাউসে প্রতিনিয়ত পরিবেশে রোগ ও পোকার আক্রমণে অনেকাংশে কমানো যায়, ফলে কীটনাশকের ব্যবহার কমে এবং ফলনের মান উন্নয়ন হয়। তারপর নেক্সটে দেখো 4 নাম্বার থেকে বলা আছে, এই যে 4 সীমিত জায়গা উৎপাদন বৃদ্ধি, তারপরে সীমাবদ্ধতা সমূহ। 2 বলেছে বিদ্যুৎ খরচ, এই যে প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকি। 4 বলেছে বিশেষ জ্ঞানের অভাব। তো এখানে বলেছে এই যে উচ্চ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খরচ, হ্যাঁ। তো এইখান থেকে আবার 4টি উত্তর দিয়েছে। তারপরে এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। তারপরে 4 নাম্বারে আছে লাস্টে উপসংহার, এই যে উপসংহার। তো আমি আর পড়লাম না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো তোমরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। আমরা এখন আমাদের হোম পেজে আবার ফিরে। তো আমাদের কিন্তু এটি কমপ্লিটের পরে নেক্সটে দেখো এখানে আছে টিক চিহ্ন, হ্যাঁ, আমরা টিক চিহ্নগুলো সমাধান করব। তো প্রথম টিক চিহ্নতে এখানে বলা হয়েছে এই যে দেশের মোট ব্যবহৃত ধান বীজের শতকরা কত ভাগ চাষিরা নিজেরাই সংরক্ষণ করে। তো সঠিক উত্তর হবে গ, 85%। তারপরে 2 নাম্বারে বলেছে ফসলের মৌসুম, এই যে মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে ওঠা গেলে তাহলে সঠিক উত্তর কোনটি হবে? 2 ঘ। তারপরে এটি তো ঘ হবে। তারপরে আমরা নেক্সটে এখন চলে যাব। নেক্সটে 3 নাম্বারে বলেছে এই যে 3 নাম্বার ও 4 নাম্বারে সমাধান করব। তো 3 নাম্বারে বলেছে রওশন আড়ার লাগানো ফল গাছগুলো কী ধরনের গুণসম্পন্ন হবে, মানে এই অনুচ্ছেদটি আমরা পড়ে উত্তর বের করব। তাহলে 3 নাম্বারে সঠিক উত্তর ক, মাতৃগাছের মতো। তারপরে 4 নাম্বারে হবে উত্তর রওশন আরা পরবর্তী বছর সবজি চাষ করে ভালো ফলন না পাওয়ার কারণ। সঠিক উত্তর ক, নিজের বাগান থেকে বীজ সংগ্রহ। তো এই ছিল উত্তর। এখন আমরা চলে যাব সৃজনশীল প্রশ্নে। 1 নাম্বার সৃজনশীল প্রশ্নে ক থেকে ঘ পর্যন্ত আছে জিএম ফসল কি, এই যে। তো আমরা ক থেকে ঘ পর্যন্ত সমাধান করব। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই ছিল উত্তর। এই যে জিএম ফসল কি, উত্তর জিএম ফসল হলো জেনেটিক্যাল মডিফাইড, হ্যাঁ। এই ফসলগুলো ডিএনএ পরিবর্তন করে নতুন বৈশিষ্ট্য যোগ করা হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ফলন বৃদ্ধি বা গুণগত উন্নত করা। তারপরে দেখো এখানে 2 নাম্বারে বলেছে এই যে 2 নাম্বারের উত্তর এই যে সুপার
হাইব্রিড ধানের চাষ চাষিদের বীজের সার্বভৌমত্ব নষ্ট করে, ব্যাখ্যা করো। উত্তর, সুপার হাইব্রিড ধানের চাষ সাধারণত চাষিদের বীজের সার্বভৌমত্ব নষ্ট করে, কারণ এই ধানের বীজ একবার ব্যবহার করার পর পরবর্তী মৌসুমে ব্যবহারের জন্য উপযুক্ত থাকে না বা নতুন বা ফলন কমে যায়। এর ফলে চাষিরা প্রতি বছর নতুন করে বীজ কিনতে বাধ্য হন, যা তাদের নিজস্ব বীজ সংরক্ষণ ও ব্যবহারের ক্ষমতাকে কমিয়ে দেয় এবং বীজের কোম্পানির ওপর নির্ভরশীলতা বাড়ায়। তো এটি ছিল ক খর উত্তর। এবং গ হচ্ছে এই যে দেখো এখানে গতে বলেছে ফসল চাষে সফলতা পেতে এনায়েতপুরের চাষিরা যে পদক্ষেপ নিয়েছে তা ব্যাখ্যা করো। উত্তর, ফসল চাষে সফলতা পেতে এনায়েতপুরের চাষি কৃষি কর্মকর্তার পরামর্শে মৌসুম নির্ভরশীলতা মুক্ত বিভিন্ন ফসলের চাষাবাদ শুরু করে। তারা কেবল ধানের ওপর নির্ভরশীল না হয়ে বিভিন্ন শাকসবজিও চাষ করা শুরু করে, যা তাদের জমির সঠিক ব্যবহার নিশ্চিত করে এবং সারা বছর ধরে আয়ের উৎস তৈরি করে। ঠিক আছে, হচ্ছে গ নাম্বার। এবং ঘ নাম্বারে দেখো বলেছে কৃষি কর্মকর্তার পরামর্শে এনায়েতপুরের চাষিরা কিভাবে স্বাবলম্বী হয়েছে বিশ্লেষণ করো। তো এইখান থেকে উত্তর, কৃষি কর্মকর্তার পরামর্শে এনায়েতপুরের চাষিরা মৌসুম ভিত্তিক ফসল চাষের পরিবর্তে মৌসুম নির্ভরশীলতা মুক্ত বিভিন্ন ফসল ও শাকসবজি চাষ করে স্বাবলম্বী হয়েছে। এর ফলে তাদের উঁচু জমিগুলো আর খালি পড়ে থাকতো না এবং তারা সারা বছর ধরে কর্মসংস্থান ও আয়ের সুযোগ পেত। মৌসুম নির্ভরশীলতা কমে যাওয়ায় এবং বৈচিত্র্যময় ফসল চাষের মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে স্থিতিশীলতা অর্জন করে এবং বেকারত্ব দূর করে স্বাবলম্বী হয়ে ওঠে। তো চলো আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে চলে যাই। তো আমাদের কিন্তু সৃজনশীল 1 কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা সৃজনশীল 2-এ চলে যাব। দেখো সৃজনশীল 2-এ এখানে কি বলেছে, এই যে আমরা এই রিডিংটা পড়ে এর উত্তরগুলো বের করব। ঠিক আছে, ক, খ, গ এবং ঘ। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। তো এই হচ্ছে আমাদের 2 নাম্বার সৃজনশীলের প্রশ্ন, কৃষি কি? তো এই যে এখান থেকে কৃষি কি উত্তর হবে এই পর্যন্ত। কৃষি হলো সেই প্রক্রিয়া যেখানে মানুষ উদ্ভিদ ও প্রাণীর চাষাবাদ করে খাদ্য, তন্তু, জ্বালানি এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করে। এটি মানব সভ্যতার বিকাশে একটি মৌলিক ভূমিকা পালন করে। তারপর দেখো এখানে 2 নাম্বার প্রশ্ন, আদি কৃষির উৎপত্তি সাধারণত মানুষের হাতেই ব্যাখ্যা করো। তো উত্তর এইখান থেকে এই যে আদি কৃষির উৎপত্তি মানুষের হাতেই হয়েছিল, কারণ মানুষ যখন শিকার ও সংগ্রহ জীবন থেকে স্থিতিশীল জীবনযাপনের দিকে অগ্রসর হয় তখন তারা খাদ্য সংগ্রহের একটি নির্ভরযোগ্য উপায় খুঁজেছিল। এই প্রয়োজনে তারা নিজেদের হাতেই বীজ বপন, ফসল ফলানো এবং পশুপালন শুরু করে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া ছিল যেখানে মানুষ বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীকে পোষ মানিয়ে তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা শিখিয়েছিল। তো এখন আমরা গ নাম্বারের সমাধান দেখব। গ নাম্বার বলেছে রফিক কিভাবে তার এলাকায় কৃষকদের সংগঠিত করেন, ব্যাখ্যা করো। উত্তর হবে এখান থেকে, রাফিন টেলিভিশনে ভিয়েতনামের কৃষির ওপর প্রতিবেদন দেখে অনুপ্রাণিত হন। তিনি ভিয়েতনামের আধুনিক কৃষি প্রযুক্তির চাষাবাদের ধরন ও চাষিদের কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন। এরপর তিনি তার এলাকার কৃষকদের সাথে ওই ধারণাগুলোর ভাগ করে নেন এবং তাদের আধুনিক কৃষি পদ্ধতি সংগ্রহে উৎসাহিত করেন। সম্ভবত তিনি কৃষকদের একত্রিত করে সভা, পরামর্শগুলো বা প্রদর্শনীয় আয়োজন করে নতুন পদ্ধতি সম্পর্কে জ্ঞান দেন এবং তাদের মতো প্রতিযোগিতার মনোভাব তৈরি করেন। এখন আমরা ঘ নাম্বারের অ্যান্সার দেখব সর্বশেষ। এই যে বাংলাদেশের কৃষির ক্ষেত্রে উপস্থাপকের মন্তব্যটি মূল্যায়ন করো। উত্তর, উপস্থাপকের মন্তব্যটি বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলোর ক্ষেত্রে অনেকটাই বাস্তবসম্মত। বাংলাদেশের একটি কৃষিপ্রধান দেশ হলেও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এখনও সীমিত। উন্নত বীজ, আধুনিক সেচ ব্যবস্থা, যান্ত্রিকরণ ও উন্নত সার ও কীটনাশকের সঠিক ব্যবহার অনেক ক্ষেত্রেই অনুপস্থিত। এর ফলে উৎপাদনশীলতা কম হয় এবং কৃষকেরা আর্থিকভাবে পিছিয়ে পড়ে। আধুনিক প্রযুক্তির অভাব বাংলাদেশের কৃষিকে বিশ্ববাজারে প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছে। তাই আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ ও এর সঠিক ব্যবহার বাংলাদেশের কৃষি উন্নয়নে অপরিহার্য। তো এই ছিল উত্তর। তো চলো আমরা আমাদের আবার হোম পেজে ফিরে যাই।
তো আমাদের কিন্তু এই সৃজনশীল প্রশ্ন 2ও কমপ্লিট। তো পরবর্তীতে দেখো এই যে 2ও কমপ্লিট। তো পরবর্তীতে দেখো কত অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।